নোটস আর ডিপিপির প্রশ্ন, এটাই কি যথেষ্ট? আমি কী কী রিসোর্স ফলো করেছিলাম আর আগামীতে তোমাদের কী কী রিসোর্স ফলো করা উচিত জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। সকলকে স্বাগত আমার নতুন ইউটিউব চ্যানেল স্টাডি উইথ রাজীবে। তাহলে শুরু থেকে শুরু করা যায়। আমি রাজীব আলম, নিট 2025, স্কোর 544, র্যাঙ্ক 15,000। আজকের ভিডিওর টপিক হচ্ছে নিট স্টাডি রিসোর্স। এবার এই প্রশ্নটা একটু সাবজেক্টিভ, কেননা এটা সবার ক্ষেত্রে ভিন্ন। আমি এক টাইপের বলে দিলাম আর এটাকেই যে সবাইকে ফলো করতে হবে সেমনটা কিন্তু নয়। জার্নিটা তোমার, এই জন্য ডিসাইডও তোমাকে করতে হবে। তোমার কোনটা ভালো লাগে, তোমার কোনটা করলে ভালো হবে, সেটা শুধুমাত্র তোমার উপরে নির্ভর করে, কেননা সবশেষে জার্নিটা তোমার। তো ভিডিওর শুরুতে আমি কী কী ফলো করেছি সেটা বলতেছি, এবং এইবারের যেমন পেপার আসলো এর পরিপ্রেক্ষিতে তোমাদের কি করা উচিত সেটা বলতেছি। তাহলে শুরু করি। আমি নিট 3বার অ্যাটেম্প করেছি, 2023, 2024 এবং 2025। যদি বলতে যে এর মেন স্টাডি আর কোনটা ছিল, যেটাতে আমি খুব বেশি পড়েছি, যেটাতে আমার কনসেপ্ট ক্লিয়ার করেছি, সেটা হচ্ছে 2024-এর অ্যাটেম্পটা। তো সেখানে আমার ব্যাচ যেটা ছিল ইয়াকিন 2.0 লেজেন্ড। তো তখন লেজেন্ডে পড়াতো হচ্ছে ফিজিক্সে এমআর স্যার, ফিজিক্যাল কেমিস্ট্রি আলফা থেকে করেছিল, ফিজিক্যাল কেমিস্ট্রি সুধাংশু স্যার, ইনঅর্গানিকে ওয়ান অ্যান্ড অনলি মোহিত দাদিস স্যার। পিডাব্লিউ যে কোনো ইনঅর্গানিক কেমিস্ট্রি যে কোনো ব্যাচে দেখো এই মোহিত দাদিস স্যারই থাকে। আর মারাত্মক লেভেলের মাস্টার এমডিজে মোহিত দাদির জুগাড়। এনার যদি নোটস ঠিক মতো করো আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না। সব এনসিআরটির যে ডেটাগুলো সব নোটসে ইনক্লুডেড, আর দারুণভাবে পড়ায়। তারপরে অর্গানিক হচ্ছে পঙ্কজ স্যার, আমাদের পপু মামা। এনার তো লেভেলই আলাদা, সেরা বলতে গেলে। তারপরে জুলজিতে ছিল এমডি স্যার মনীষ দুবে স্যার, বোটানিতে ছিল ঋষভ স্যার, যদিও ইনারা এখন পিডাব্লিউতে পড়ান না। এছাড়াও আমি কিছু ওয়ান শট লেকচার করেছি বায়োলজির সমাপ্তি ম্যামের কাছে, ককরোচ ফ্রক এগুলো। কিছু রিভিশন লেকচার করেছি বিপিন স্যারের কাছ থেকে। আরও কিছু কনসেপচুয়াল এরকম লেকচার ছিল রূপেশ স্যারের কাছ থেকে। তুমি লেকচারে কাকে সিলেক্ট করতেছো এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার, কাকে তোমার ভালো লাগে। পিডাব্লিউ সব টিচারই বেস্ট, তোমার জাস্ট যে টিচারের সাথে ম্যাচ হচ্ছে ফ্রিকোয়েন্সি, তুমি তার সাথে জার্নিটা কন্টিনিউ করতে পারো। তাহলে এই ছিল লেকচার। পিডাব্লিউতে ড্রপার বেচে প্রতিদিন 3টা করে লেকচার আপলোড হতো। আমি বিশেষত ওই দিনের লেকচার ওই দিন দেখতাম না, আগের দিনের লেকচার দেখতাম, লাইভ করতাম না। আমি 2x ভিডিওগুলো দেখতাম আর লেকচারের সঙ্গে সঙ্গে নোটস করার চেষ্টা করতাম। সুতরাং 3টা লেকচার করতে আমার 10 ঘন্টার মতো সময় লেগে যেত। একটু আলসে ভাবতো, ওই রকম যে লেকচার হচ্ছে, নোটস হচ্ছে, 2 ঘন্টার লেকচার 2 ঘন্টার মধ্যে কমপ্লিট হচ্ছে না। 9 থেকে 10 ঘন্টা লেগে যেতই 3টা লেকচার করতে। আর তারপরে ডিপিপি কিছু সলভ করলাম, জাস্ট ওই দিনের পড়াটা রিভাইজ করলাম, আগের দিনে একটু দেখলাম, হয়ে গেল, আর কিছু করতাম না, ঘুমিয়ে যেতাম। তো এখন এক্সট্রা প্র্যাকটিসের ব্যাপারটা, এক্সট্রা প্র্যাকটিস আমি কী করবো? তো একটা চ্যাপ্টার পুরো কমপ্লিট হলো, আমি পার্ট লেকচারে দেখতাম, ওয়ান শট ঠিক সেরকম দেখতাম না, মাঝে মধ্যে ওয়ান শট দেখতাম, কিন্তু বেশিরভাগ আমি লেকচার পার্ট করেছি। ধরো কাইনেমেটিক্সে 10টা লেকচার আছে, বা নিউটনস লজ অফ মোশনে এখানে 12টা লেকচার আছে, এরকম আমি ওরকম একটা করে লেকচারই করেছি। তো সময় লেগেছে আর লাগবেও, আর অনলাইনে ডিস্ট্র্যাকশন আসবেও, যে মনে হবে যে এই 2 ঘন্টা লেকচার কেন যে কমপ্লিট হচ্ছে না, তখন থেকে দেখে যাচ্ছে শেষই হচ্ছে না, এরকম। তো এবার এক্সট্রা কোশ্চেন আমি কী প্র্যাকটিস করবো সেটাও না ভ্যারি করে, যে তোমার কাছে কতটা সময় আছে। আমি যখন বললাম যে আমার 10 ঘন্টা সময় লেকচার আর নোটস করতেই চলে যেত, সুতরাং বেশি প্র্যাকটিসের আমি সময় পেতাম না। আর দেখতে গেলে ফিজিক্সের ক্ষেত্রে এমআর স্যার যেটা করাই দিচ্ছে ক্লাসে সেটাই যথেষ্ট। সেই টাইমে তো এমআর স্যার আমাদের বলতো যে প্রতিটা কোশ্চেন নোট ডাউন করতে, সেটা তখন আরও বেশি চাপে ছিল, কারণ স্যার এত কোশ্চেন প্র্যাকটিস করাতো, কোশ্চেনগুলো কত বড় বড় ছিল। কিন্তু এখন রিসেন্ট ইয়ারে দেখতেছি স্যার বলতেছে যে জাস্ট কনসেপ্টগুলো লিখে নাও আর নোটস কোশ্চেনগুলো পিডিএফ থেকেই প্র্যাকটিস করো। এটা করতে পারো, টাইমটা একটু বাঁচবে, কিন্তু স্যারের সঙ্গে সঙ্গে কোশ্চেনগুলো প্র্যাকটিস করার চেষ্টা করো। ধরো যে তুমি কোশ্চেনটা লিখলে না, খাতায় তো সলভ করতেছো, তো মেন খাতায় ওখানেই সলভ করো, একটু কোশ্চেনের জায়গাটা ফাঁকা দিয়ে দাও, বা ওখানে টাইমটা লিখে দাও যে এই কোশ্চেনটা এই টাইমে রয়েছে, এরকম। বা যেগুলো কিছু ভালো কোশ্চেন, যে একটু কনসেপচুয়াল কোশ্চেন, ওটা লিখতে পারো। তো ফিজিক্সে এমআর স্যারের নোটসগুলোই বারবার রিভিশন করলেই যথেষ্ট, আর কিছু প্রয়োজন পড়বে না। আর দ্বিতীয়ত তুমি এমআর স্যারের নোটস রিভাইজ করে শেষ করতে পারবে না, স্যার এত করায়, রিভাইজ করে শেষই করতে পারবে না। আমার তো এখন মনে হয় যে আমি স্যারের এত নোটস করেছি, সব দেখতে গেলে অধিকাংশ ফালতু হয়ে গেছে, কারণ ওটা আমি রিভিশনই দিতে পারিনি, সম্ভবই হয় না। ধরো কালকে টেস্ট আছে, আমি এই কটা চ্যাপ্টার রিভাইজ করবো, যদি আমি এমআর স্যারের নোটস নিয়ে বসি, আমার শেষই হবে না। তো তখন ওই হিসাবে শর্ট নোটসগুলো খুব দারুণ প্রভাব ফেলে। এবার শর্ট নোটস বলতে এমআর স্যারের ফিজিক্স মেড ইজি নিতে পারো,
কিন্তু ফিজিক্স মেডিসিন নিলেও নিজের হাতে নোট মানে শর্ট নোটস করা ভালো, মানে নিজের হাতে একটু দেখতে ভালো লাগে আর পড়তেও ভালো লাগে যখন তুমি নিজের হাতে তৈরি করতেছো, একটা ফিল হয় আর ওটার সাথে সাথে তোমার রিভিশনও হয়ে যায় শর্ট নোটসটা যখন তৈরি করতেছো সেই প্রসেসে। ফিজিক্স তো এরকমই ছিল। তো চ্যাপ্টার শেষে নিটের প্রিভিয়াস এর কোশ্চেনগুলো সব লাগিয়ে ফেলো যত এসেছে। আমি আকাশের মডিউল ফলো করতাম, ওই যে বলেছিলাম আমি আকাশে ভর্তি হয়েছিলাম, তারপরে পিডাব্লিউ, তারপরে অ্যালেন। তো আকাশের মডিউল আমি ফলো করতাম। তো আকাশের থেকে আমি প্রিভিয়াস এর কোশ্চেনগুলো করতাম, মানে সেকশন সিটা, মানে ওখানে দুটো সেকশন, মানে সেকশন সি এর মধ্যে পার্ট ছিল যে 2005-এর আগে অব্দি প্রিভিয়াস এর কোশ্চেন, আর একটা হচ্ছে যে পুরো চ্যাপ্টারের প্রিভিয়াস এর কোশ্চেন। তো ওগুলো করা খুবই দরকারি। তো এই ছিল ফিজিক্স। এরপরে আসছে কেমিস্ট্রির ব্যাপারটা। কেমিস্ট্রি সুধাংশু স্যার, ওই স্যার ওইভাবেই বলেছিল যে জাস্ট কনসেপ্টগুলো লিখো, মানে কোশ্চেন লেখার কোনো প্রয়োজন নেই, বা শর্ট নোটস তৈরি করে ফেলো, জাস্ট ফর্মুলা এই, মানে স্যারের বলছে স্যার আমার যায় আসে না যে তুমি কি করবে, এটা সম্পূর্ণ করবে, তোমার এটা আসছে কি আসছে না, তোমার এটা হচ্ছে কি হচ্ছে না, এটাই হচ্ছে মোদ্দা কথা এটাই। এবার সম্পূর্ণটা তোমার ব্যাপার, তোমার ব্যক্তিগত ব্যাপার। স্যারের সাথে সাথে যখন তুমি লিখবে ওই কোশ্চেনগুলো তোমার খাতায় লিখবে, ভালো মতন প্র্যাকটিস হবে। মানে অনেকে এটা করে যে এই লেকচারটা দেখে নিলাম, নোটস করার কোনো প্রয়োজন নেই, কিন্তু ওইভাবে করলে তুমি ভুলে যাবে, খুব সহজেই ভুলে যাবে। এখানেও ফিজিক্যাল কেমিস্ট্রিতেও যা স্যার কোশ্চেন করাচ্ছে সেগুলোই যথেষ্ট, তারপর ডিবিপি করবে এবং চ্যাপ্টার শেষে প্রিভিয়াস এর কোশ্চেন। ইনঅর্গানিক কেমিস্ট্রিতে নোটস মাস্ট, মানে বারবার নোটস পড়ে যাও, ওই নোটসের বাইরে কোনো প্রশ্ন যাবে না, গ্যারেন্টি, স্যারের 100% গ্যারেন্টি, নোটসের বাইরে কোনো কোশ্চেন যাবে না। আর চ্যাপ্টার শেষ হলে এনসিআরটিটা পড়তে পারো, যদি আমি ওইরকম লেভেলে পড়িনি, এনসিআরটিটা সব নোটসের মধ্যে ইনক্লুডেড ছিল। অর্গানিকের ক্ষেত্রে পঙ্কজ স্যার, তো এমনি মেইন নোটস তো করতামই, তার সঙ্গে সঙ্গে পঙ্কজ স্যার একটা আমাদের রিয়ারেঞ্জ মানে বলেছিল, মানে একটা লিস্ট বানানো, একটা আমি খাতায় ধরো 1-2 পৃষ্ঠার মধ্যে প্রতিটা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলা, মানে রিয়াকশনের নাম, রিয়েজেন্ট এবং ডাইরেক্ট মেথড, আমি এখানে অ্যাড করে দেবো যে কীরকম ব্যাপারটা, এগুলো তৈরি করো। তুমি যখন স্যারের সঙ্গে পড়তেছো তখন তোমার লং নোটস বানাচ্ছ সেটা ঠিক আছে, কিন্তু যখন রিভিশন করবে তখন শুধুমাত্র এগুলো করলেই যথেষ্ট, এটা দিয়েই সব হয়ে যাবে। আর পঙ্কজ স্যার মাঝে মধ্যে পিএসএস করায়, পঙ্কজ স্যার স্পেশাল, মানে অর্গানিকের রিয়েকশনগুলো এটা থেকে এটা A to B, B to C এরকম করে, মানে এ থেকে জেড অব্দি ভরিয়ে দিবে। তো ওগুলো সব করলে আরও ভালো মতন রিভাইজ হয়ে থাকবে, একদম মানে লিঙ্ক করবে এই চ্যাপ্টারের সাথে ওই চ্যাপ্টার। আর মানে অর্গানিকের ক্ষেত্রে দুটো পোর্শন, প্রথমের দিকটা যে জিওসি পোর্শনটা খুব ভালো করে করো, ওটার যদি কনসেপ্ট যদি ঠিক থাকে তবে বাকিগুলো খুব ইজিলি হবে। কিন্তু জিওসিতে যদি একটু প্রবলেম থাকে তাহলে এই প্রবলেমটা বারবার পরবর্তী চ্যাপ্টারগুলোতে আসবে, মানে নোমেনক্লেচার, আইসোমেরিজম অ্যান্ড জিওসি, এই পার্টটা খুব ভালো করে করো। এবার আছে জুলজি, বোটানি, এগুলো তো আমি মানে ক্লাসের সাথে নোটস করতাম, যদিও এক্সট্রা অনেক লেখা তো জুলজিতে বা বোটানিতেও, কিন্তু এবার যে হারে নিটের প্যাটার্নে এসেছে আমার মতে সেই স্ট্যান্ডার্ড নোটসগুলোর খুবই প্রয়োজন। শুধুমাত্র এখন এনসিআরটির ভরসায় থাকলে চলবে না, যা নোটসে লিখাচ্ছে সেগুলো করো, অন্তত নোটস করাচ্ছে তখন তো একবার করো, একবার রিভিশন দিয়ে দাও, তারপরে তুমি শুধু এনসিআরটির উপরে ফোকাস থাকলে তাও তোমার সাবকনসিয়াস মাইন্ডে এটা মনে থাকে যে আমি নোটসে লিখেছিলাম, ওই কনসেপ্টের উপর যদি কোশ্চেন চলে আসে তাহলে তুমি ওটা পেরে যাবে। বা অনেক সময় তুমি নিজেও বুঝে যাবে যে এটা একটু বেশি এক্সট্রা লিখাচ্ছে, এটা প্রয়োজন নেই, জাস্ট একবার লিখে ফেলো, তারপরে ওটা রিভিশনের কোনো প্রয়োজন নেই, ছেড়ে দাও, কিন্তু জাস্ট করো, টিচার যেটা করাচ্ছে তার উপর সম্পূর্ণ ভরসা রাখো। বায়োলজির ক্ষেত্রেও সেম, লেকচার করো, নোটস পড়ো, তারপরে এনসিআরটি পড়ো, চ্যাপ্টার ডিবিপি করো, চ্যাপ্টার শেষে প্রিভিয়াস এর কোশ্চেন লাগাও, যথেষ্ট। এই ছিল প্রসেস। এবার আসছে এক্সট্রা বুক। আমি যে 2023-24 সেখানে আমি কিন্তু কোনো এক্সট্রা বুক করিনি, জাস্ট আমি প্রিভিয়াস এর কোশ্চেনের ভরসায় ছিলাম আর নোটসের যে কোশ্চেনগুলো সেই ভরসায়। তো সেই হিসাবেই আমার হয়ে যেত, মানে 6-17 ছিল, আমার সিলেকশন হয়ে যেত, বা আরও আমি ভালো করতে পারতাম, সেটা বেসিসে কোনো এক্সট্রা বুকের প্রয়োজন নেই। কিন্তু এর আগে ওটা তো আলাদা কাণ্ড যে ওটা সিলেকশন হয়নি, ওটা আলাদা ব্যাপার। তো এই ছিল, খুব বেশি আমি যে এক্সট্রা বুক করেছিলাম তা নয়। কিন্তু এবার যেটা আমি 2024-25 এই অ্যাটেম্পটে যেটা করলাম, আমার যেহেতু সব নোটস করা ছিল, সব লেকচার দেখা ছিল, কনসেপ্ট ক্লিয়ার ছিল, তখন আমি ভাবলাম আমার টাইম আছে, তাই আমি এখন এক্সট্রা বুক করতে পারি। এই ভিত্তিতে মানে কে এক্সট্রা বুক করবে কি করবে না সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার, তোমার কতটা সময় আছে সেটা নির্ভর করে। যারা আমাদের বেশি ড্রপ ইয়ার হয়ে গেছে, আমাদের সব কনসেপ্ট ক্লিয়ার আছে, তখন আমি বেশি এক্সট্রা বুক করতে পারি। কিন্তু যখন তোমার 10 ঘন্টা, মানে যারা ফ্রেশার, যারা এইবারই শুরু করতেছো, 10 ঘন্টা সময় তুমি লেকচার নোটস এগুলাতে দেওয়ার পর তুমি আর কোথা থেকে সময় ম্যানেজ করবে? তুমি যদি করতে পারো ভালো, অবশ্যই ভালো, কিন্তু সম্ভব হয় না আর প্রয়োজনও পড়ে না, ওটা যথেষ্ট, যেটা নোটসে করিয়েছে ওর বাইরে যাবে না প্রশ্ন, এরকম। তো এবার এক্সট্রা বুক আমি সলভ করছিলাম, মানে আকাশের মডিউল আর অ্যালেনের মডিউল দুটোই আমি করতেছিলাম শুরুতে।
মানে পুরো জোশ ছিল যে এবার তো 700 আমারই হবে, এরকমই একটা ব্যাপার কাজ করেছিল। তো আকাশের মডিউলগুলো তো ছিলই, আর অ্যালেনের মডিউলগুলো আমি টেলিগ্রাম থেকে ডাউনলোড করেছিলাম। প্রথমে আমি আকাশ আর অ্যালেনের দুটোই মডিউল করতাম, কিন্তু পরে যখন বুঝতে পারছি যে আমি অ্যালেন ডিএলপি টেস্ট সিরিজ ফলো করতাম, যে 14 দিনের সিলেবাস ঠিক কমপ্লিট হচ্ছে না, প্রতিটা চ্যাপ্টারে অত কোশ্চেন করা সম্ভব নয়, মানে জোশে জোশে তো শুরু করা যায় কিন্তু দেখতেছি এটা তো সময় কুলাচ্ছে না, কারণ তখনও তো আমাকে চ্যাপ্টারগুলো রিভিশন দিতে হতো, রিভিশন দেওয়ার পর এত কোশ্চেন প্র্যাকটিস সম্ভব হতো না। তো শুধু আমি আকাশের মডিউলটা করতাম, যে প্রথমে আবার আমি চ্যাপ্টার রিভাইজ করতাম, মানে ওয়ান শট লেকচার বা ওই লেকচারগুলো পার্ট লেকচারগুলো 2x এ দেখতাম, মানে নোটসের কোশ্চেনগুলো প্র্যাকটিস করতাম, তারপরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো লাগাতাম, তারপরে আকাশের সেকশন এ অ্যান্ড সেকশন বি করতাম। এই মানে প্রথমে কয়েকটা চ্যাপ্টারে আমি করেছিলাম যে অ্যালেনেরও আমি মডিউল লাগাবো এরকম। এবার সব কথা এগুলো একটা খাতায় একদম, মানে যখন প্র্যাকটিস করতেছো যেন একটা ঠিক ফরম্যাটে থাকে, মানে যেমন তেমন আজকে এখানে করতেছি প্র্যাকটিস, কালকে ওখানে, যেন তোমার পরপর সাজানো থাকে। এটা যেন একটা প্রপার খাতা তৈরি করো, যে আজকে আমি এই চ্যাপ্টারের কাইনেমেটিক্সের এই কোশ্চেন করতেছি, পরপর যেন আমার থাকে, যেন আমি পরে ওটাকে চেক করতে পারি। মানে ধরো আজকে ওখান থেকে 30টা কোশ্চেন করলে, তার মধ্যে কিছু কোশ্চেন হলো, কিছু কোশ্চেন হলো না, কিছু কোশ্চেন তুমি আটকে গেলে, তো ওই কোশ্চেনগুলো মার্ক করে রাখো, পরবর্তীতে যখন রিভাইজ করবে তো ওই 5টা কোশ্চেন যেটা তুমি আটকে গিয়েছিলে সেই 5টা কোশ্চেন আগে করো, তারপরে যদি সময় থাকে তখন বাকি কোশ্চেনগুলো দেখবে, কিছু যেগুলো আটকে গেছিলে সেটাতে মার্ক রাখবে, বা কিছু ভালো প্রশ্ন, এটা একটু কনসেপ্টটা ভালো সেটা মার্ক করে রাখবে, সেই কোশ্চেনটা রিভাইজ করবে। সব কিছু করার বারবার সময় হবে না। আমি তো অনেকক্ষণ ধরে বলতেছি, ভিডিওটা মানে অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো এটা মাথায় রেখো যে এই নিটের জার্নি কোনো 100 মিটারের দৌড় বা 200 মিটারের দৌড় নয়, এটা একটা ইয়ার লং ম্যারাথন। গোটা বছর তোমাকে দৌড়াতে হবে একই কনসিস্টেন্সির সাথে, মানে আমি তুমি ফিক্স করে নাও যে আমি 14 ঘন্টা পড়বো, তো আমি ডেইলি 14 ঘন্টা পড়বো, এরকম ব্যাপার, বা 10 ঘন্টা পড়বো তো 10 ঘন্টাই পড়বো, একটা প্রতিদিন ওই লেভেলে পড়তে হবে, এরকম না যে আজকে আমি খুব বেশি পড়লাম আর কালকে একদম পড়লাম না। কনসিস্টেন্সি মেনটেন করে চলতে হবে। আগামীতে তোমরা কি করবে, মানে এবার নিট 2024-এর পেপার যা হলো, এত টাফ পেপার, বায়োলজিতে এনসিআরটির বাইরে প্রশ্ন যাচ্ছে বা একটু অন্যরকম প্রশ্ন আসতেছে, এনসিআরটির যে সামারিগুলো, ওই যে সায়েন্টিস্টগুলো, ওই যে চ্যাপ্টারের সঙ্গে সায়েন্টিস্টের ডিসক্রিপশন থাকে না, ওগুলো জায়গাও কিন্তু ভালো করে পড়তে হবে। এবার এছাড়াও প্রশ্ন আসছে যে তাহলে কি আমি যেই মেইনস অ্যাডভান্স এগুলোর প্রশ্ন লাগাবো। আসল ব্যাপারটা কি যে আমরা এক্সট্রা কোশ্চেন প্র্যাকটিস করি কেন, যাতে ওই ধরনের প্রশ্ন আমার যদি প্র্যাকটিসে থাকে আর ওই কনসেপ্টে যদি কোশ্চেন চলে আসে তাহলে আমি প্রশ্নটা পেরে যাবো। কিন্তু এবার ফিজিক্সে যেমন প্রশ্ন আসলো, তার যদি অনেক কোশ্চেন প্র্যাকটিস থাকে, মানে ধরো আকাশের পুরো মডিউল করেছে, অ্যালেনেরও পুরো মডিউল করেছে, এইসব কিছু যদি করাও থাকে, তাও এবার সেও মানে ফিজিক্সের কোশ্চেনগুলো সলভ করতে পারবে না। প্রথমত একদম নতুন ধরনের প্রশ্ন, দ্বিতীয়ত খুবই টাইম কনজিউমিং। এখানে নিট শুধু তোমার কনসেপ্টের গেম, তোমার মানে কতটা তুমি জানো, কতটা আইকিউ, এটার থেকে বড় এখানে খেলা হচ্ছে কতটা কম সময় তুমি করতে পারছো। এই জন্য কিছু প্রশ্ন তোমাকে ছাড়তে হবেই। এইটা না যে তুমি খুব বেশি কোশ্চেন প্র্যাকটিস করবে আর তোমার সব কিছু হয়ে যাবে। যারা যে 600-র উপরে পেয়েছে না, ওরা এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্টেড, মানে আলাদা লেভেলের, বাট তোমরাও হতে পারো, কিন্তু শুধু তাদেরকে ফলো করতে গিয়ে তুমি তোমার এই বাকিটা শেষ করো না। কে কোন এক্সট্রা কোশ্চেন প্র্যাকটিস করবে, কোনো এক্সট্রা বই লাগাবে, সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। সবার ক্ষেত্রে এটা ভিন্ন ভিন্ন হয়, কার কোনটা ভালো লাগছে, তুমি কোনটা ম্যানেজ করতে পারছো কিনা, তোমার কতটা সময় আছে, অনেক কিছু ফ্যাক্টর ডিপেন্ড করে। কিন্তু এটা বলতে পারি পিডব্লিউ নোটস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ডিপিপি, আর নোটসের যেগুলো কোশ্চেন করাচ্ছে এমআর স্যার বা বাকি যে স্যারগুলো আছে, সেই কোশ্চেনগুলো তুমি বারবার রিপিট করো, হয়ে যাবে যথেষ্ট। এবার যদি তুমি তবুও চাও যে এক্সট্রা কোনো বই, সবার আগে তুমি দেখবে যে তোমার এগুলো ক্লিয়ার আছে কিনা, যে লেকচার সব কমপ্লিট আছে কিনা, নোটস কমপ্লিট আছে কিনা, ডিপিপি কমপ্লিট আছে কিনা, কোনো ব্যাকলগ নেই, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কমপ্লিট আছে কিনা। এই কোটা ক্লিয়ার যদি থাকে, তোমার ব্যাকলগ যদি না থাকে, তোমার যদি সময় থাকে, তবে তুমি আকাশের মডিউল লাগাতে পারো। সেকশন এ, সেকশন বি, এগুলো টেলিগ্রামে পেয়ে যাবে, এগুলো পিডিএফ। সেকশন এ, সেকশন বি লাগাতেই পারো, ওখানে আরও হায়ার লেভেলের কোশ্চেন আছে, র্যাঙ্কার লেভেলের কোশ্চেন আছে, প্রয়োজন নেই। কারণ শুধু তুমি কাইনেমেটিক্সে এতগুলো কোশ্চেন করে নিচ্ছ আর পরে গিয়ে তোমার মেকআপ হচ্ছে না, ওরকম কিন্তু কোনো মানে লাভ হবে না। ধীরে ধীরে চলো, কাইনেমেটিক্সে করলাম, ওর পিওয়াই কি করলাম, ঠিক আছে, এরপরে আবার যখন রিভিশনে আসবে তখন তুমি ওর কোনো এক্সট্রা কোশ্চেন প্র্যাকটিস করবে। এইভাবে চলতে হবে, একবারই সব না যে আমি এখানে আমি ওর পিওয়াই কি করলাম, ওর মডিউল লাগালাম, তারপরে যেই মেইনসের পিওয়াই লাগালাম। এবার কিন্তু পার্সপেক্টিভ থেকে যেই মেইনসের পিওয়াই করা প্রয়োজন ফিজিক্সের ক্ষেত্রে, যেটা বলছি। কিন্তু তুমি যদি নিজে মানে করতে বসো তাহলে আটকে যেতে পারো। এবার যেই মেইনসের প্রতিটা পিওয়াই তোমার জন্য রিলেভেন্ট নাও হতে পারে, ওটা এমআর স্যার ঠিক ওনার লেকচারের মধ্যে ইনক্লুডেডই থাকে, নিজে থেকে ঠিক করার প্রয়োজন পড়বে না। এছাড়া স্যারের উত্থান সিরিজ একটা ছিল, উত্থান সিরিজে মানে যেই মেইনসের পিওয়াই করিয়েছিল, তো ওটা ফলো করতে পারো। ভিডিওটার সামারি বলি, সামারি হিসেবে বলা যায় যে এতক্ষণ তো অনেক বক বক করলাম, এর কমপ্লিট সামারি হচ্ছে এই যে এখানে প্রিপারেশনের রিসোর্স বলতে আমার হচ্ছে একটা লেকচার দেখে আমি কনসেপ্ট ক্লিয়ার করবো, সেটা সবার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু বলতে পারি পিডব্লিউর সব টিচারই বেস্ট। এবার তোমার কোনটা ভালো লাগছে তোমার কথা। দেন নোটস, আমি লেকচারের সঙ্গে সঙ্গে নোটস করতাম। নোটস হলে ডিপিপি, ওই দিনের লেকচারে ডিপিপি ওই দিনই করো,
বা পরের দিন করতে পারো, কিন্তু কোনো ব্যাকলগ রাখিও না। ব্যাকলগ যদি না থাকে, পুরো চ্যাপ্টার কমপ্লিট হয়, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করো। এই কটা কমপ্লিট হওয়ার পর তারপরে তুমি এক্সট্রা বুকে যেতে পারো। তুমি জে মেন্সের পিওয়াইকিউ করতে পারো, আকাশের মডিউল করতে পারো। কিন্তু আমি বলবো না যে খুব হায়ার লেভেলের এসসি বার্মা, ইরোরলেস ফিজিক্স এগুলোর প্রয়োজন নেই। বা অনেকের ভাইয়া দিদি মানে প্রমোশনের জন্য জাস্ট ওই কিছু বায়ো হ্যাক, কেমো হ্যাক, কোনো প্রয়োজন নেই এগুলো বইয়ের। তুমি বায়োলজিতে এনসিআরটি পড়ো আর টিচারের নোটস পড়ো, যথেষ্ট। আর অর্গানিকের ক্ষেত্রে ওই শর্ট নোটস মানে রিয়েজেন্টের নোটসটা করো। ফিজিক্স, ফিজিক্যাল কেমিস্ট্রির ক্ষেত্রে শর্ট নোটস তৈরি করো, যথেষ্ট। এইভাবে সারা বছর চলো, তবেই সিলেকশন হবে। এরকম না যে কয়েকটা চ্যাপ্টার আমি পুরো দমে করলাম আর পরের চ্যাপ্টারগুলো হচ্ছে না। এখানে সব কিছু ব্যালেন্স নিয়ে চলতে হবে, প্রতিটা সাবজেক্টকে ইকুয়াল ইম্পর্টেন্স দিতে হবে। অনেকের আবার ইগো মানে ইগোইস্টিক ব্যাপার, আমি ফিজিক্সে দারুণ, আমি পেপার শুরু করবো শুধু ফিজিক্স দিয়ে, আগে ফিজিক্স শেষ করে তারপরে যাবো, ওইরকম করলে কিন্তু হবে না। আমারই এক বন্ধু ছিল, মানে আছে, ও ফিজিক্স দিয়ে ও পেপার শুরু করতো, মানে খুবই ইগো, আমি ফিজিক্সে আমি সেরা, আমি ফিজিক্স দিয়ে শুরু করবো। এখানে কোনো ইগোর ব্যাপার নেই। তুমি ফিজিক্সের একটা কোশ্চেন ঠিক করলেও 4 নম্বর পাবে, বায়োলজির একটা কোশ্চেন ঠিক করলেও 4 নম্বর পাবে। এটা মেনে চলতে হবে। আবারও শেষ কথা এই যে নিটের প্রিপারেশন কোনো 100 মিটারের দৌড় নয়, এটা একটা ইয়ার লং ম্যারাথন। তো ম্যারাথনে দৌড়ানোর জন্য প্রস্তুত হও এবং কনসিস্টেন্ট থাকো। তুমি যেটা করছো নিজের উপর ভরসা রাখো, টিচারদের ব্লাইন্ডলি ফলো করো। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রায় সব টপিকগুলোই কভার করার চেষ্টা করলাম। যদি কোনো কিছু ছাড়া পড়ে থাকে সেটা কমেন্টে জানাবেন। আর কোনো কিছু বলতে ভুল হলে আমি ক্ষমা প্রার্থী। আর এমনটা না যে আমি যেটা বললাম সেটাকেই ফলো করতে হবে, সবারই নিজের ব্যাপার আছে। আমি যেটা ফেস করেছি আমি সেটা বললাম। ঠিক আছে, তাহলে ধন্যবাদ।